মা আমাকে জড়িয়ে ধরতে চাইলেন, আমি তাকে আটকাইনি। তিনি এখনো আমার মা। কিন্তু যখন তিনি বলতে শুরু করলেন, তোর বোনের কোথাও যাওয়ার জায়গা নেই বাবা, আমি হাত তুলে থামালাম। শান্ত গলায় বললাম, মা আগে একটা জিনিস দেখো। ফোনটা তার হাতে দিলাম, একটার পর একটা ছবি দেখালাম। বাড়ির সামনে ভাঙা ডিম, ছড়িয়ে পড়া দুধ, আমার ফুলে ওঠা পা, হাসপাতালের রিপোর্ট, আর সেই দিনের তানিয়ার মেসেজ, ফেরার সময় ডিটারজেন্ট নিয়ে আসবা। মা ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তারপর ফিসফিস করে বললেন, তানিয়া। তানিয়া আবার কান্না শুরু করলো। আমি খুব ক্লান্ত ছিলাম মা। রিফাত বলেছিল ভাইয়া সবসময় নিজেকে অসহায় দেখাতে চায়। মা এবার রিফাতের দিকে তাকালেন। রিফাত কাঁধ ঝাঁঝালো। আমি তো সত্যিই এই তাই ভাবতাম। আমি হেসে ফেললাম, তবে সেই হাসির আনন্দ ছিল না। কি মনে করো আমি নিজের বাড়িতে থাকি, এটা মনে করিয়ে দেওয়া অপরাধ? মা চোখ বন্ধ করলেন, কয়েক সেকেন্ড পর আবার খুললেন। তার মুখের অভিব্যক্তি বদলে গেছে। তিনি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, তোর ভাই ঠিক করেছে, 30 দিনের মধ্যে তোদের চলে যেতে হবে। তানিয়া হতবাক হয়ে গেল। কি? মা কঠিন গলায় বললেন, আমি তোকে অন্য বাসা খুঁজতে সাহায্য করব, দরকার হলে রিদম কিছুদিন আমার কাছে থাকবে, কিন্তু যে ছেলেকে বৃষ্টির মধ্যে ফেলে রাখা হয়েছে তাকে আমি আর চাপ দেব না। রিফাত বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। বাহ, এখন দেখি সবাই আমার বিপক্ষে। মা ঠান্ডা গলায় বললেন, না, সবাই তোর বিপক্ষে না, সবাই অন্যায়ের বিপক্ষে। সেদিন থেকে সবকিছু বদলাতে শুরু করলো। তৃতীয় দিন রিফাত বাড়ি থেকে বেরিয়ে গেল, বলে গেল কাজ খুঁজবে। পরদিন গভীর রাতে ফিরলো, গা থেকে মদের গন্ধ আসছিল। নতুন একটা চাকরির গল্প বলল, কেউ বিশ্বাস করলো না। সেই রাতেই তাদের ঘর থেকে ঝগড়া শব্দ ভেসে এলো, উঁচু গলায় কথা, অভিযোগ, দোষারোপ, কান্না। রিদম চুপচাপ বেরিয়ে এসে আমার পাশে বসেছিল। আমরা দুজন টিভিতে খবর দেখছিলাম। হঠাৎ সে বলল, মামা আমি দুঃখিত। আমি তাকালাম, আগেও তো বলেছ। সে মাথা নাড়ল, না, এবার অন্য কারণে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখানে এতদিন ছিলাম, কিন্তু কখনো ভাবিনি এই বাড়িটা তোমার কত কষ্টের। আমার গলায় শব্দ আটকে গেল। আমি শুধু মাথা নাড়ালাম। 22 দিন পরে তানি একটা ছোট্ট বাসা পেল, বাজারের কাছে। খুব সুন্দর না? দেয়ালে পুরনো রং, রান্নাঘর ছোট, কিন্তু সেটা ছিল তার নিজের ভাড়া করা বাসা, অন্য কারো দয়ার উপর দাঁড়িয়ে থাকা সাদ না। মা তাকে অগ্রিম টাকার ব্যবস্থা করে দিলেন। আমি করিনি, আমি শুধু বলেছিলাম চুক্তি অনুযায়ী চাবি ঝুলিয়ে দিলে মালপত্র নেওয়ার গাড়ি আমি দিব। তা নিয়ে রাজি হয়ে গেল। রিফাত রাজি হলো না। আমি কোনো কাগজে সই করব না। আমার আইনজীবী বন্ধু নওরিন হালকা হেসে বলল, তাহলে তো পরে আদালতে সই করেন। শেষ পর্যন্ত সে সই করেছিল। যেদিন তারা চলে গেল সেদিন আকাশে হালকা বৃষ্টি ছিল, তবে সেই রাতের মতো ঝড়ো না, নরম শান্ত। তানিয়া টেবিলের উপর বাড়ির চাবি রেখে দিল। তার চোখ দুটো ফুলেছিল। সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি সত্যিই তোমার সুযোগ নিয়েছি। আমি চুপচাপ তাকিয়ে রইলাম, কোনো অজুহাতের অপেক্ষা করছিলাম, কিন্তু সে অজুহাত দিল না, শুধু বলল, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু হারানোর ভয়। তারপর ধীরে ধীরে ভাবতে শুরু করলাম, তোমার যা আছে সেগুলোর উপর আমার অধিকার আছে। আমার বুকটা ভারী হয়ে গেল। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম তানিয়া। সে মাথা নিচু করলো। জানি, কিন্তু তুমি আমাকে দায়িত্ব ভেবেছিলে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। জানি। রিদম বের হওয়ার আগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কি মাঝে মাঝে আসতে পারবো? আমি তানিয়ার দিকে তাকালাম। সে মাথা নিচু করলো। যদি তোমার মামা চায়। আমি রিদমের কাঁধে হাত রাখলাম। অবশ্যই আসবে, তবে দরজায় নক করবে, আর যে কাপটায় চা খাবে সেটা নিজে ধুয়ে রাখবে। সে হেসে ফেললো। ঠিক আছে। রিফাত বিদায়ও বলেনি, চুপচাপ বের হয়ে যাচ্ছিল, হাতে একটা টিভি মনিটর, যেটা তার ছিল না। দরজার পাশে দাঁড়িয়ে আবু কাকা গলা খাকরানি দিলেন, ওটা রেখে যান। রিফাত থমকে গেল। তার মুখ লাল হয়ে উঠলো। এক মুহূর্ত পর মনিটরটা নিচে নামিয়ে রেখে বেরিয়ে গেল। আমি তাকিয়ে রইলাম। হয়তো এটাই ছিল এবারের শেষ শিক্ষা। যে মানুষ অন্যের জিনিসকে নিজের মনে করে, সে শেষ পর্যন্ত খালি হাতেই চলে যায়। দরজা বন্ধ হওয়ার পর বাড়িটা ভীষণ নীরব হয়ে গেল। প্রথমে সেই নীরবতা ভালো লাগেনি, অস্বস্তিকর লাগছিল। ড্রয়িং রুমের দেয়ালে দাগ, বসে যাওয়ার কুশন, পুরনো খাবার গন্ধ, অগোছালো অতিথি কক্ষ, প্রায় খালি স্টোর রুম। তবুও এই বাড়িটা আবার আমার মনে হয়ে উঠছিল। আমি সোফায় বসে পা উঁচু করে রাখলাম। আবু কাকা 2 বোতল ঠান্ডা পানি নিয়ে এলেন। একটা আমার হাতে দিয়ে বললেন, তোমার বাড়ির জন্য। আমি বোতলটা তার বোতলের সঙ্গে ঠুকিয়ে বললাম, আর আমার সেই কুখ্যাত সিঁড়িটার জন্য। আমরা দুজনে হেসে উঠলাম। অনেকদিন পর হাসতে হাসতে বুকটা আর কেঁপে ওঠেনি। সময় ধীরে ধীরে এগিয়ে গেল। আমার পা ভালো হলো, একদম আগের মতো না, তবু অনেকটাই। বাড়ির সামনে ভাঙ্গা সিঁড়িটা ঠিক করালাম, মোশন সেন্সর লাইট লাগালাম, পিচ্ছিল রোধ করার জন্য ম্যাট বিছালাম, মূল দরজা তালা বদলে ফেললাম, অতিথি কক্ষটাকে সাদা রং করে ছোট্ট একটা অফিস বানালাম। এক রবিবারে সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য কফি বানালাম। চারপাশে কোনো চিৎকার নেই, কোনো টিভির শব্দ নেই, কেউ জিজ্ঞেস করছে না রুটি আছে। আমি জানালা খুললাম। ভেজা মাটির গন্ধ ভেতরে ঢুকে পড়লো। দূরে রুটিওয়ালা হাঁক ডেকে বেড়াচ্ছে। কফি
কফির মগ হাতে দাঁড়িয়ে রইলাম নিজের বাড়িতে নিজের শান্তির মধ্যে। আর কাঁদলাম, যেদিন বাড়ির কাগজে সই করেছিলাম সেদিনও কেঁদেছিলাম, আজও কাঁদলাম, তবে কারণটা আলাদা। সেদিন একটা বাড়ি পেয়েছিলাম, আজ নিজেকে ফিরে পেয়েছি। 3 মাস পর তানিয়া আবার এলো, একা, হাতে একটা ব্যাগ, ভেতরে আম। দরজার সামনে দাঁড়িয়ে বলল, কিছু চাইতে আসিনি। সে ভেতরে ঢুকেনি, শুধু দাঁড়িয়েছিল। অদ্ভুতভাবে সেই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি অর্থবহ মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, রিদম কেমন আছে? তানিয়া হালকা হাসলো, ভালো, শনিবারে একটা স্টেশনারি দোকানে কাজ করে। তারপর একটু থেমে বলল, আমি আর রিফাত আলাদা হয়ে গেছি। আমি কোনো কথা বলিনি, কারণ এখন আর জেতার দরকার ছিল না। তানিয়া নিচের সিঁড়ির দিকে তাকালো, যেটা নতুন করে বানানো হয়েছে। বৃষ্টি হলেই ওই রাতের কথা মনে পড়ে। আমি মাথা নাড়ালাম, আমারও। কিছুক্ষণ নীরবতার পর সে বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। সত্যিকারের ক্ষমা চাওয়া খুব সাজানো হয় না, সেখানে নাটক থাকে না, দর্শক থাকে না, শুধু ক্লান্তি আর অনুশোচনা থাকে। আমি দরজাটা একটু খুলে দিলাম, ভেতরে এসে 1 কাপ কফি খেতে পারো। তানিয়া চোখ ভিজে উঠলো, সত্যি? আমি হেসে বললাম, হ্যাঁ, তবে এই বাড়ির আর কারো আশ্রয় কেন্দ্র না। সে মাথা নাড়লো, তাহলে এটা কি? আমি ঘরের দিকে তাকালাম, আমার টেবিল, আমার বুক সেলফ, আমার অফিস, জানালা দিয়ে ঢুকে পড়া বিকেলের আলো। তারপর বললাম, এটা একটা বাড়ি, আর এই বাড়ি সেই মানুষকে সম্মান করে যে দায়িত্ব কাঁধে নিয়ে চলে। তানিয়া ধীরে ধীরে ভেতরে ঢুকলো, সাবধানে জুতা খুললো, নিজে থেকে কিছু ধরলো না, ফ্রিজ খুললো না, কিছু চাইলো না, শুধু চুপচাপ বসে কফির কাপটা 2 হাতে ধরে রাখলো। আমরা অনেক কথা বললাম, তবে আগের মতো না, সম্মান দিয়ে, দূরত্ব নিয়ে, বোঝাপড়া নিয়ে। সেদিন একটা জিনিস বুঝেছিলাম, অনেক পরিবার সীমারেখা টানার কারণে ভাঙে না, বরং সীমারেখা না থাকার কারণেই ভেতরে ভেতরে ভেঙে যায়। সীমারেখা শুধু সেই ভাঙার শব্দটাকে শোনা যায় এমন করে তুলে। আজও যখন বর্ষা নামে, মাঝে মাঝে আমার গোড়ালিতে হালকা ব্যথা হয়, আবহাওয়া বদলানোর আগে সেই খবর দিয়ে দেয়। তখন আমি দরজার সামনে দাঁড়াই, নতুন আলোটাকে নিচে, সেই সিঁড়িটার দিকে তাকাই, আর ভাবি, সেদিন আমি ভেবেছিলাম আমার পরিবার আমাকে একা ফেলে দিয়েছে, কিন্তু আসলে তারা আমাকে একটা সত্য দেখিয়েছিল, কে আমার পাশে আছে আর কে শুধু আমার ছায়ার নিচে দাঁড়িয়ে আছে। সত্যটা খুব কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্ট আমাকে বাঁচিয়েছে। কারণ নিজের জীবনে অতীত হয়ে থাকার চেয়ে বড় ক্ষতি আর কিছুই নেই। আজ বাড়িটা শান্ত, নীরব, কিন্তু ফাঁকা না। এখানে এখন এমন একটা জিনিস আছে যেটার জন্য মানুষ সারা জীবন খুঁজে, সেটা হলো শান্তি। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।